কি গো ভাই রাজু, মন খারাপ করে বসে আছো কেন? বাড়িতে যাবো না? আর বাড়ি রে ভাই, সেই সকালে নদীতে এসেছি, অথচ একটা লোকও পেলাম না নদী পার করার মতো। তুমি আর কি করবে বলো? তোমার এই ভাঙা নৌকা দেখে কেউই তোমার নৌকায় উঠতে চায় না। হ্যাঁ গো ভাই, ঠিকই বলেছ। নৌকাটা যে সারাতে হবে তেমন টাকাও নেই। মন খারাপ করো না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। চলো বাড়িতে চলো। তাছাড়া সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন যখন যাত্রী পাওনি, এক বেলায় তো আর পাবে না। তার চেয়ে বাড়ি চলো। আমারও তাই মনে হচ্ছে, কি আর করার, চলো যাই তাহলে। এই বলে রাজু সবুজের বাড়ির দিকে রওনা হলো। হ্যাঁ গো, আজ বাড়ি ফিরতে তোমার এত দেরি হলো যে? কি করব বলো, রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে কারই বা মন চায় বলো? মন খারাপ করো না, যাও তুমি বরং হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। গিন্নি, এদিকে শোনো। কি গো, কি হলো? বলছিলাম, আমার হাতের যা অবস্থা, তুমি বরং কদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে এসো। কি সব যা তা বলছো? তোমার এমন দুঃসময়ে আমি বাপের বাড়ি গিয়ে উঠবো? আমায় ভুল বোঝো না গিন্নি, তোমার বাবা কেন যে আমার মতো গরিবের সাথে তোমাকে বিয়ে দিল, দুবেলা দুটো ভাত খেতে দেব, আজকাল তা জোটানো কষ্ট হয়ে যাচ্ছে। এ কথা বলেই রাজু ঝরঝর করে কাঁদতে লাগলো। সেই দেখে মালা তার চোখ মুছে দিয়ে বলল, আহা, কাঁদছো কেন? দরকার হলে আমি লোকের বাড়ি কাজ করব, তবুও তোমাকে ছেড়ে যাব না গো। তাই বলছি, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। সত্যি গিন্নি, কপাল করে তোমার মতো বউ পেয়েছি, নইলে আজকালকার দিনে আমার মতো গরিবের সাথে কেউ সংসার করতে চায় নাকি? হয়েছে হয়েছে, তোমাকে আর আমার প্রশংসা করতে হবে না, যাও এবার ওঠো। এ কথা বলেই মালা রান্নাঘরে চলে গেল। হ্যাঁ গো, খাবার সামনে নিয়ে বসে আছো কেন? কি এত ভাবছো শুনি? ভাবছিলাম, নৌকাটা সারা না হলে আমি হয়তো আর যাত্রী পাবো না, কিন্তু নৌকা যে সারাবো, হাতে একদম টাকা করি নেই। হ্যাঁ গো, বলছিলাম, আমার গয়নাগুলো তো আলমারিতেই পড়ে থাকে, ওর ভেতর থেকে কিছু একটা বেচলে হয় না? কি বলছো এইসব? সংসারের টানাপোড়েনে তোমার কম গয়না তো আমি শেষ করিনি, এবার যদি ওগুলোতেও হাত দিই তাহলে কি করে চলবে? চলবে গো চলবে, নৌকাটা ঠিক হলে কত যাত্রী পাবে, তখন রোজ রোজ আমায় গয়না বানিয়ে দিতে পারবে। মালার কথা শুনে রাজু অবাক হয়ে বলল, সত্যি গিন্নি, আজকালকার দিনে তোমার মতো মেয়ে পাওয়া অনেক কষ্টের। কি যে বলো না, শোনো, তোমার মুখের হাসির চেয়ে আমার কাছে আর কিছুই বেশি দামি না। তাই বলছি, কালকে বরং তুমি আমার কানের দুলটা বেচে দিও। না না, তা হয় না। আহা, এত ভাবছো কেন? বললাম তো, নৌকাটা ঠিক হলে টাকা পেলে তখন না হয় আবার বানিয়ে দিও। কিন্তু অত কিন্তু কিন্তু করো না, যাকে এবার অন্তত ভাতটুকু খাও। মালার কথা শুনে রাজু ভাত খেতে লাগলো। পরদিন সকালে মালা রাজুকে বলল, এই ধরো আমার কানের দুল। হ্যাঁ গো, আরেকবার ভাবলে হতো না? না হতো না, বললাম তো, তোমার হাসির চেয়ে এই দুলের দাম বেশি না। যাও এবার রওনা হও দেখি। আর হ্যাঁ, ফেরার সময় একটু চাল কিনে এনো, নইলে কিন্তু কালকে ভাত জুটবে না। আচ্ছা দেখি কি হয়, তাহলে এখন আসি। এই বলে রাজু নদীর দিকে রওনা হলো। আরে রাজু ভাই, আজ এত সকাল সকাল এসেছো নদীতে, ব্যাপার কি? নৌকা সারিয়েছো নাকি? না গো ভাই, আজ ভাবছি নদী পার হয়ে
ওপারে গিয়ে নৌকাটা সারিয়ে আনবো, তাই তো তাড়াতাড়ি এলাম। ও তাই নাকি? তাহলে তো ভালোই হবে। তোমার এই নৌকাটা সারা হলে আমিও মাঝে মধ্যে তোমার নৌকাতেই পার হতে পারবো। হ্যাঁ ভাই, তাই দোয়া করো, ভালোই ভালোই যেন নৌকাটা সারিয়ে নিয়ে আসতে পারি। এখন আসি গো ভাই, সন্ধ্যার আগে আবার এপারে ফিরতে হবে। এই বলে রাজু তার ভাঙা নৌকা বেয়ে ওপারে চলে গেল। আরে, গিন্নির দুলটা তো এখানেই রেখেছিলাম, গেল কোথায়? হায় হায় রে, ওটা বেচে তো নৌকা সারাতে চাইলাম, শেষে কি তাহলে সেটাও হাতছাড়া হয়ে গেল? এসব ভেবে রাজু তন্ন তন্ন করে দুলটা খুঁজতে লাগলো, কিন্তু অনেক খুঁজেও যখন দুলটা পেল না, রাজু তখন কান্নায় ভেঙে পড়ল। হায় বিধাতা, এই কি ছিল আমার কপালে? বউটা কত দুঃখ করে দুলটা আমার হাতে তুলে দিয়েছিল, এবার কি আমি সেটাও হারালাম? হায় হায় রে, এবার কি করে বাড়ি ফিরবো এই মুখ নিয়ে? আসার সময় গিন্নি বলেছিল ঘরে নাকি চালও নেই। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! রাজু যখন তীরে এসে নৌকায় বসে কাঁদছিল, তখনই সেখান দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল। রাজুকে দেখে তার খুব মায়া হলো। আহারে, না জানি মাঝিটার কি হয়েছে, নইলে এমন অঝরে কাঁদছে কেন? না না, আমাকে জানতেই হবে কি ওর কষ্ট, যে করেই হোক ওকে আমি সাহায্য করবই। এ কথা ভেবেই পরী এক বৃদ্ধের রূপ ধারণ করলো। এরপর রাজুর কাছে এসে বলল, এই যে বাবা, আমায় একটু সাহায্য করবে? বৃদ্ধের কথা শুনে রাজুর অনেক মায়া হলো, তাই রাজু বলল, কি হয়েছে বাবা? না, আসলে আমাকে একটু ওপারে যেতে হবে, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই বাবা, আমাকে একটু ওপারে দিয়ে আসবে? আসলে বাবা, দেখতেই তো পাচ্ছেন আমার নৌকাটা তেমন সুবিধার না, তাছাড়া এখনো কোনো যাত্রী পাইনি, তাই আপনাকে নিয়ে ওপারে যেতে পারবো না। বেশ বাবা, তাহলে আর কি, আমি বরং ফিরে যাই, কিন্তু ওপাশে না গেলে আজ বোধহয় আমায় না খেয়ে দিন কাটাতে হবে। বৃদ্ধের কথা শুনে রাজুর অনেক মায়া হলো, তাই রাজু বলল, আচ্ছা বাবা, আপনি যখন এত করে বলছেন তাহলে চলুন, আমি আপনাকে ওপারে নিয়ে যাচ্ছি। কিন্তু বাবা, এতে তো তোমার লোকসান হবে, একে তো তোমার ভাঙা নৌকা, তার ওপর বিনে পয়সায় পার করাবে। ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না বাবা, আমি যদি আপনাকে সাহায্য করি, কে বলতে পারে হয়তো এর বিনিময়ে বিধাতাও আমাকে সাহায্য করবে। তাই উঠুন বাবা, নইলে যে দেরি হয়ে যাবে। সত্যি বাবা, তুমি বড় ভালো মানুষ। এই বলে বৃদ্ধ রাজুর নৌকায় গিয়ে উঠল, আর রাজুও নৌকা চালাতে লাগলো। কিছু মনে করো না বাবা, একটা প্রশ্ন করি? হ্যাঁ বাবা, বলুন। না, আসলে আমি যখন তোমার নৌকার কাছে এলাম, দেখলাম তুমি কাঁদছো। সত্যি করে বলো তো বাবা, কি হয়েছে তোমার? ওভাবে কেন কাঁদছিলে? আমি বড় অভাগা বাবা, দেখছেন না নৌকাটা কেমন ভেঙে গেছে। টাকার অভাবে নৌকাটা সারাতেও পারছি না, আর এই ভাঙা নৌকার কারণে লোকেরা উঠছে না। এদিকে আজ আমার বউ বাড়ি থেকে আসার সময় তার কানের দুলজোড়া দিয়েছিল যাতে বিক্রি করে আমি নৌকাটা সারাতে পারি, কিন্তু দেখুন না বাবা, আমি এতটাই অভাগা যে সেটাও হারিয়ে ফেলেছি। কথাগুলো বলেই রাজু আবারও ঝরঝর করে কেঁদে ফেলল। তখন বৃদ্ধ বলল, কেঁদো না বাবা, বিধাতা যা করেন তা মঙ্গলের জন্যই করেন, দেখো সব ঠিক হয়ে যাবে। এই যে বাবা, এপারে চলে এসেছি। আরে হ্যাঁ, তাই তো, সত্যি বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি যে আমায় নদী পার করালে, আমি খালি হাতে তোমাকে ফেরাবো, তা কি করে হয়? না না বাবা, আমার কিছু চাই না। না না,
তা বললে চলে নাকি? এই বলে বৃদ্ধ পরী পরী তার ঝোলা থেকে একটা কাগজের বইটা বের করে রাজুর দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও বাবা, এটা রাখো। আমার তো আর তোমাকে বড় নৌকা, বড় বইটা দেওয়ার সামর্থ্য নেই, তাই এটাই দিলাম। কিন্তু বাবা, এই কাগজের বইটা দিয়ে আমি কি করব? সে তোমার ইচ্ছা বাবা, চাইলে পানিতে ফেলেও দিতে পারো। তবে যদি ভরসা করে নদীতে ফেলে নৌকা চালাও, দেখো, তাহলে হয়তো এই বইটাই তোমার দুঃখ দূর করবে। এ আপনি কি বলছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমায় বুঝতে হবে না বাবা, কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এবার আমি আসি বাবা, বিধাতা তোমার মঙ্গল করুক। এ কথা বলেই বৃদ্ধ পরী সেখান থেকে চলে গেল। আর তখনই রাজু কাগজের বইটাটার দিকে তাকিয়ে মনে মনে বলল, এটা দিয়ে আমি কি করব? সত্যি, ভাগ্যের মতো বৃদ্ধ বাবাও হয়তো আমার সাথে উপহাস করলো। নইলে এই বইটা দিয়ে কি নৌকা চালানো যায়? কিন্তু উনি যখন বললেন, দেখি না একবার চেষ্টা করে। এই বলে রাজু যখনই কাগজের বৈঠাটা নদীর পানিতে ফেলল, সাথে সাথে বৈঠাটা বিশাল আকার হয়ে সোনালি রং ধারণ করলো। এই দেখে রাজু অবাক হয়ে বলল, এ কি হচ্ছে? এ তো দেখে মনে হচ্ছে সোনার বৈঠা। এ কি করে সম্ভব? হায় বিধাতা, তবে কি এতদিনে তুমি আমার ওপর মুখ তুলে চাইলে? আর ওই বৃদ্ধ বাবা, সে তাহলে কোনো সাধারণ মানুষ নয়। ধন্যবাদ বিধাতা, আজ তোমার কারণে আমার সব অভাব দূর হয়ে যাবে। এই বলে রাজু খুশিতে সোনার বৈঠা দিয়ে নৌকা চালাতে লাগলো। আর বাড়ি ফিরে মালাকে সব খুলে বলতেই মালা বলল, এ কি, এ তো সত্যিকারের সোনার বৈঠা গো। এবার তবে আমাদের সব অভাব দূর হবে বলো। সত্যি এতদিনে বিধাতা তোমার পরিশ্রমের যথার্থ ফল দিয়েছেন। না গো গিন্নি, এ আমাদের দুজনেরই প্রাপ্য। তুমিও তো আমার ভাঙা নৌকা সারাতে তোমার দুলজোড়া বিক্রি করতে বলেছিলে, তাই হয়তো বিধাতা তোমার ভালোবাসার মূল্য দিতেই আমাকে এই সোনার বৈঠা দিয়েছে। সে তুমি যাই বলো, এবার আর আমাদের অভাব থাকবে না। ওগো, তুমি এটা বেচে দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করো, তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ, আমি আজই এই বইটা বেচে দেব। এই বলে রাজু আনন্দে আত্মহারা হয়ে গেল। আর এভাবেই সোনার বৈঠা বিক্রি করে রাজু ও মালার সংসারের সব অভাব দূর হয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।